আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের জীবন ও জীবিকা পরীক্ষা, আমরা ইতিমধ্যে তোমাদের জীবন ও জীবিকার প্রশ্ন, এমসিকিউ, এক কথায় প্রকাশ এবং খ বিভাগ ও গ বিভাগের সমাধান দিয়েছি। তো সেই ভিডিওগুলোর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখন আমরা ঘ বিভাগ এর উত্তর করব, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর করব। এই যে এইটা হচ্ছে ঘ বিভাগের ১ নং প্রশ্ন। তো প্রশ্নগুলো আমরা পড়ব না, প্রশ্নগুলো তোমরা পড়ে নিও। আমরা এখন প্রশ্নের উত্তরগুলো পড়ব। ঘ বিভাগের ১ নং প্রশ্নের উত্তর। ক, পারিবারিক বাজেট। প্রশ্নে বলা হয়েছিল একটি পারিবারিক বাজেট প্রণয়ন করার জন্য। তাহলে যে এটা হচ্ছে পারিবারিক বাজেট। তারিখ থাকবে, আয়ের খাত থাকবে, ব্যয়ের খাত থাকবে, কত টাকা হয়েছে সেটা থাকবে, তারপর সঞ্চয় হয়েছে কিনা নাকি ঋণ হয়েছে সেটা লেখা থাকবে। তাহলে এই যে এখানে এই পারিবারিক বাজেটটার মধ্যে ৮,০০০ টাকা সঞ্চয় হয়েছে। তারপর হচ্ছে খ নাম্বার, পরিবারের বাজেট পরিকল্পনার সময় যে দিকগুলো বিশেষভাবে নজর রাখতে হবে সেগুলো, যে প্রয়োজনের দিকে নজর রাখা, প্রয়োজন অনুযায়ী বেশি গুরুত্বপূর্ণ চাহিদাগুলো আগে পূরণ করা, পরিবারের আয় ব্যয়ের হিসাব রাখা, আয়ের সকল অংশ ব্যয় না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, অপ্রত্যাশিত ব্যয়, দুর্ঘটনাজনিত ব্যয় এবং জরুরি ব্যয় প্রয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখা, পরিবারের নিয়মিত যেসব জিনিস অবশ্যই লাগবে শুধু সেসব জিনিস কিনতে বরাদ্দ দেওয়া, যেসব জিনিস পরিবারের সদস্যদের পছন্দ কিন্তু অত্যাবশ্যক নয় সেগুলো বরাদ্দ না দেওয়া, পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা, বিনিয়োগ এবং সঞ্চয়ের উদ্দেশ্যে আয়ের নির্দিষ্ট অংশ সঞ্চয় করা, জরুরি প্রয়োজন পূরণে নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ রাখা, মূলত ভবিষ্যতে অপ্রত্যাশিত খরচ বা দুর্ঘটনাজনিত ব্যয় মেটাতে উপরোক্ত বিষয়সমূহ নজরে রেখে বাজেট পরিকল্পনা তৈরি করতে হবে। তাই পরিবারের সকল সদস্যদের চাহিদা পূরণ সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি বড় হয়ে যায় তোমরা এর অর্ধেক দিবে বা কমিয়ে দিবে, তাও সমস্যা নাই, এটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে ২ নং প্রশ্ন। তোমরা ২ নং প্রশ্নের উত্তরটা দেখে নিই। ২ নং প্রশ্নের উত্তর। ক, দৃশ্যপটে বাল্যবিবাহের চিত্র ফুটে উঠেছে। বাল্যবিবাহ হলো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বিবাহ। আইনগত বিয়ের বয়স ১৮ বছর, বিশেষত মেয়ের ক্ষেত্রে। কিন্তু বিশেষ ক্ষেত্রে যদিও আইন অনুযায়ী বিয়ের বয়স ১৮ বছর, তারপরও কিছু কিছু অঞ্চলে নিজস্ব প্রথাকে আইনের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়। বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে, তবে এক্ষেত্রে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। নিম্ন আর্থসামাজিক পরিস্থিতির কারণে এই সমস্যাটি ঘটে। বেশিরভাগ বাল্যবিবাহে দুইজনের মধ্যে শুধু একজন অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে। বিশেষত মেয়েরাই বাল্যবিবাহের শিকার বেশি হয়। আর এই বাল্যবিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত দারিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতিনীতি, অবিবাহিত থাকার সংখ্যা, নিরক্ষরতা ইত্যাদি। খ নাম্বার, বাল্যবিবাহ সমাধানে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হলো মেয়েদের নিরাপদ পথ চলা নিশ্চিত করা। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে। যৌতুক নিরোধ আইনে সাজার পরিমাণ বাড়িয়ে আইনকে যুগোপযোগী করার উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। নিচে কার্যকর সমাধানের উপায়ের তালিকা দেওয়া হলো। ১, বাল্যবিবাহ নিরোধ আইনটি বাস্তবায়নে ব্যাপক প্রচার ও প্রচারণা করতে হবে। ২, রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। ৩, গ্রাম পর্যায়ে উঠান বৈঠক বা সমাবেশ এক্ষেত্রে ফলপ্রসূ হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে হবে। ৪, জন্ম নিবন্ধন সনদ ব্যতীত কোনো অবস্থাতেই নিকাহ রেজিস্ট্রার যেন বিবাহ নিবন্ধন না করেন সেরূপ আইন প্রণয়ন করা যেতে পারে। ৫, প্রতিটি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এখন হচ্ছে ৩ নং প্রশ্ন। এই যে এটা হচ্ছে ৩ নং প্রশ্ন। ৩ নং প্রশ্নের উত্তর। ক, পেশা বা কর্মক্ষেত্রভেদে দক্ষতার ব্যাপক পরিবর্তন দেখা দেবে। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, এমএল এর ক্ষেত্রে রুটিন ও পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় হয়ে উঠবে। ফলে এ কাজগুলোর জন্য দক্ষতার চাহিদা কমে যাবে। যেমন বীমা এবং স্বাস্থ্যসেবা ইত্যাদির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে এই ক্ষেত্রের কর্মীদের নতুন দক্ষতা অর্জন করতে হবে। এআই এবং এমএল এর জন্য ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর প্রয়োজন হবে। সামাজিক, পরিবেশগত এবং আর্থিক চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য কৃষি, বনায়ন, সমুদ্র বিজ্ঞান এবং পরিবেশ প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে নতুন দক্ষতার প্রয়োজন। এছাড়া জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন দক্ষতার চাহিদা বাড়বে। তো এটা
তোমরা একটু শর্ট করে লিখে নিও। খ নাম্বার, প্রবাসী শ্রমবাজারে প্রভাব। বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর কী ধরনের প্রভাব পড়বে তা নিম্নরূপ। 1. প্রবাসীদের একটা বড় অংশ অদক্ষ ও স্বল্পদক্ষ, তাই অটোমেশন, যন্ত্রের উপর নির্ভরশীলতা, কাজের সৃজনশীলতা, প্রযুক্তি জ্ঞান, কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার ইত্যাদি কারণে তারা কর্ম হারাবে। এতে তাদের বেকার হয়ে দেশে ফিরে আসতে হবে। 2. প্রযুক্তির উন্নয়ন ও বেশিরভাগ কাজ মেশিন নির্ভর হওয়ার কারণে কিছু পেশা শ্রমবাজার থেকে বিলুপ্ত হবে এবং কিছু নতুন পেশা সৃষ্টি হবে, তাই প্রবাসী শ্রমিকরা নিজেদের আপস্কিল এবং রিস্কিল্ড না করার কারণে চাকরি হারাবে। ফ্রিল্যান্সিং এবং অনলাইন ভিত্তিক কাজের চাহিদা বৃদ্ধি পাবে, ফলে বিদেশি প্রতিষ্ঠানগুলো শ্রমিক নিয়োগের শর্তে বেড়াজালে না যেয়ে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ গ্রহণ করবে, ফলে গতানুগতিক কাজে প্রবাসী শ্রমিকদের কাজ না থাকার আশঙ্কা সৃষ্টি হবে। 4. শ্রমবাজারে পেশার রূপান্তরের ফলে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, এতে নিয়োগকর্তার কম মজুরিতে বেশি আয়ের প্রত্যাশা করবে, তাই প্রবাসী শ্রমিকরা প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশে ফিরে আসবে। 5. অটোমেশনের ফলে দক্ষ শ্রমিকের পাশাপাশি ভাষাগত দক্ষতারও প্রয়োজন হবে। এছাড়া আরও কিছু দক্ষতার প্রয়োজন হবে, যেমন গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত দক্ষতা। এসব বিষয়ে প্রবাসী শ্রমিকরা দক্ষতা অর্জন করতে না পারলে একসময় দেশে ফিরে আসতে হবে। এটা হচ্ছে 4 নং প্রশ্ন। তো 4 নং প্রশ্নের উত্তর, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএসসি, এমএসসি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে পড়ালেখা শেষ করে শিক্ষকতার পেশার বিভিন্ন কোর্স যেমন বিএড, এমএড করব। অভিজ্ঞতা অনুশীলন, জীববিজ্ঞানের জটিল বিষয়গুলো অন্যদের সহজে বুঝিয়ে দেব, পাশাপাশি জীববিজ্ঞানের টিউটর হিসেবে অভিজ্ঞতা লাভ করব। এছাড়া শিক্ষানবিশ শিক্ষক হিসেবে মাদ্রাসায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠদান করব, অর্থাৎ শিক্ষাদানে অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করব। তো এটা তোমরা দেখে নেবে অথবা তোমরা পড়ে নেবে। আমি পরবর্তীতে প্রশ্নে চলে যাচ্ছি। খ নং প্রশ্ন, নিজের আগ্রহ বা কৌতূহল। এই কৌশলের মূল কথা হলো যে বিষয়ে আমরা আগ্রহী বা কৌতূহলী সে বিষয়ে দক্ষতা অর্জন করা আমাদের জন্য সহজ এবং আনন্দদায়ক। এতে আমাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং দ্রুত কাজটি শিখতে পারব। অনেক বিষয় নয়, একটি দক্ষতা নিয়ে কাজ করা। একই সময়ে অনেক দক্ষতা অর্জনের চেষ্টা আমাদের জন্য কঠিন এবং সময় সাপেক্ষ, এতে আমরা হতাশ হয়ে পড়তে পারি। তাই একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দক্ষতা নিয়ে কাজ করা ভালো। সময় অনুযায়ী দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে ভাগ করে নেওয়া। একটা বড় লক্ষ্যকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নিলে তা অর্জন করা সহজ হবে। তাই দক্ষতা অর্জনের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট সময়ে কী কী অর্জন করতে চান তার একটি পরিকল্পনা করা। ডিভাইস বা অন্যান্য সামগ্রী হাতের কাছে রাখা। দক্ষতা অর্জনের জন্য অনেক সময় কিছু ডিভাইস বা অন্যান্য সামগ্রীর প্রয়োজন হয়, তাই সেই সামগ্রীগুলো আগে থেকেই হাতের কাছে রাখা। এতে দক্ষতা অর্জনের প্রক্রিয়া সহজ হবে। অনুশীলনের অদৃশ্য দেয়াল দূরে রাখা। দক্ষতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুশীলন, তাই অনুশীলনের ক্ষেত্রে যে কোনো বাধা সবসময় দূরে রাখতে হবে। তারপর হচ্ছে 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নের উত্তর, সাথীর ব্যবসায় সফল না হওয়ার কারণ এবং সমাধানের মাধ্যমগুলো লেখো। তাহলে সাথীর ব্যবসায় সফল না হওয়ার কারণ: 1 নম্বর প্রচারণার অভাব, 2 নম্বর প্রতিযোগিতা, 3 নম্বর গুণগত মানের অভাব, 4 নম্বর দুর্বল গ্রাহক সেবা, 5 নম্বর প্রোডাক্ট ডেসক্রিপশন ও ফটোগ্রাফি দুর্বলতা, 6 নম্বর ট্রেন্ড অনুযায়ী আপডেট না থাকা। সমাধানের মাধ্যম: 1. বহুমুখী সামাজিক মাধ্যম প্রচারণা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার। 2. ওয়েবসাইট তৈরি, প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা। 3. ব্লগ ও কন্টেন্ট মার্কেটিং, কাপড় ও ফ্যাশন সম্পর্কিত ব্লগ তৈরি করা। 4. ইমেল মার্কেটিং, নিয়মিত নিউজলেটার ও প্রমোশনাল অফার। 5. ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করা। 6. কাস্টমার ফিডব্যাক, ফিডব্যাক নিয়ে সেবা উন্নত করা। এগুলো অনুসরণ করলে সাথী তার ব্যবসায় সফল হতে পারবে। খ. একজন সফল উদ্যোক্তা হতে সাথীর যে বৈশিষ্ট্যগুলো অর্জন করা প্রয়োজন সেগুলো হলো: 1. সমস্যা সমাধানের দক্ষতা, ব্যবসায় যে কোনো সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান খুঁজে বের করার ক্ষমতা। 2. উদ্বোধনী চিন্তা, নতুন আইডিয়া এবং কৌশল তৈরি করা যা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে। 3. দৃঢ় সংকল্প, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে লক্ষ্য অর্জনে অবিচল থাকা। 4. ঝুঁকি গ্রহণের সাহস, ঝুঁকি নিতে প্রস্তুত থাকা এবং সেগুলো সঠিকভাবে পরিচালনা করা। 5. নেতৃত্বের গুণ, দল পরিচালনা এবং উদ্বুদ্ধ করার ক্ষমতা। এসব বৈশিষ্ট্য অর্জন করে সাথী একজন সফল উদ্যোক্তা হতে পারবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 থেকে 5 পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দেওয়া হলো। তোমরা এই 5টি প্রশ্নের উত্তর দিলেই চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের জীবন ও জীবিকার সম্পূর্ণ সমাধান। সকলকে বিদ্যানিরের সাথে থাকার জন্য ধন্যবাদ।